রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে পিতলের মূর্তি চকচকে রাখি এবং রাধাকৃষ্ণের সম্পূর্ণ শৃঙ্গার। পিতলের মূর্তি পরিষ্কার করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি অষ্টগন্ধা। এটাকে আপনারা গোপীচন্দন বলতে পারেন বা অষ্টাঙ্গীও বলতে পারেন। যে কোনো দশকর্মার দোকানে এটি পেয়ে যাবেন। এটি পাউডার রূপে আসে এবং এর সঙ্গে এই দেখুন আমি নিয়ে নিচ্ছি প্রায় 1 চামচ মতো, ছোট্ট চামচের 1 চামচ মতো, যেগুলো কফি চামচ হয় সেই চামচের 1 চামচ মতো পাউডার আমি নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে সামান্য একটু জল দিয়ে খানিকটা ফেস প্যাকের মতো একটা মিশ্রণ আমি বানিয়ে নেব। খুব সামান্য পরিমাণ জল, দেখুন অল্প অল্প করেই আমি দিচ্ছি। এটা ভালো করে এবারে আঙুল দিয়ে একটুখানি মাখিয়ে নিলেই ঠিক যেরকম আমরা ফেস প্যাক লাগাই সেরকম একটা মিশ্রণ তৈরি হবে। এবারে এটা ভগবানের গায়ে ভালোভাবে আমি লাগিয়ে নেব। আপনারাও আপনাদের যে মূর্তি থাকবে, সেটা রাধাকৃষ্ণ হোক বা লাড্ডু গোপাল হোক বা অন্য কোনো দেবদেবীর মূর্তি থাকলে সেই মূর্তির গায়ে এরকমভাবেই হালকা হালকা করে, বেশি চাপ দিতে হবে না, আলতো করে লাগিয়ে দেবেন, তাহলেই হবে। অনেকটা সময় যে রাখতে হবে তা না। এইভাবে পুরো মিশ্রণটা সারা গায়ে, সারা মূর্তিতে লাগিয়ে নেওয়ার পর হালকা করে রাব করলেই, একটু যে খুব জোরে জোরে ডলাডলি ঘষাঘষি করতে হবে সেরকম না, আস্তে আস্তে একটুখানি ঘষে নিলেই হয়ে যাবে আপনার মূর্তি পুরো চকচকে পরিষ্কার। দেখুন আমি যে খুব বেশি সময় রেখে দিয়েছি এটা লাগিয়ে রেখে, তা কিন্তু নয়। পুরো মূর্তিটাতে এই মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিলাম। তারপর এরকমভাবে আলতো করে একটুখানি গাটা ডলে দিলাম। খুব আস্তে আস্তেই ডলছি, যে খুব জোরে জোরে চাপ দিয়ে ঘষছি তা কিন্তু নয়। পুরো মূর্তিটাতে এইভাবে লাগিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। এই মিশ্রণটি একদম প্রাকৃতিক। আমরা মূর্তি পরিষ্কার করার জন্য কখনোই পীতাম্বরী ব্যবহার করি না, বা আপনাদেরকেও বলবো পীতাম্বরী ব্যবহার করতে না। পীতাম্বরী সাধারণত পিতলের বাসন বা ঠাকুরের অন্যান্য যে উপাচার সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা উচিত। আর ঠাকুরকে পরিষ্কার করার জন্য যে কোনো প্রাকৃতিক উপকরণ আপনারা ব্যবহার করুন। তো আমি গোপীচন্দন বা এই যে অষ্টগন্ধা বা অষ্টাঙ্গী এটাই ব্যবহার করলাম। দেখুন একবার জল দিয়ে দিলাম, জল দিয়ে এবারে ভালো করে গাটা একবার ঘষে নিচ্ছি, কারণ এটা লাগাতে লাগাতেই না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ভালো করে যদি না ঘষে ঘষে তুলি, তাহলে যখন মূর্তিটা আমরা পরিষ্কার করে তুলে নেব, কোথাও কোথাও এই পাউডারটা গায়ে লেগে থাকে। তো সেখানে মূর্তি দেখতে ঠিক ভালো লাগে না। ওই জন্য ভালো করে ঘষে ঘষে জল দিয়ে ভালো করে মূর্তিটাকে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে আপনারা দেখতে পারবেন যে মূর্তি কি সুন্দর চকচকে হয়ে যাচ্ছে, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। কোনো তেঁতুল বা লেবু, তেঁতুল এবং লেবু যদিও প্রাকৃতিকই উপকরণ, কিন্তু মূর্তি পরিষ্কার করার জন্য এগুলো না ব্যবহার করাই আমার মনে হয় ভালো। এগুলো আমরা পূজার অন্যান্য যেসব সামগ্রী আছে সেগুলো ব্যবহার করতে পারি, কিন্তু মূর্তির জন্য এই অষ্টগন্ধা বা অষ্টাঙ্গী বা গোপীচন্দন হলো সর্বশ্রেষ্ঠ উপকরণ বলে অন্তত আমি মনে করি। তো এইভাবে মূর্তি পরিষ্কার করে নিয়ে ভালো করে সমস্ত গায়ে লেগে থাকা মিশ্রণটি খুব ভালোভাবে তুলে নিতে হবে, ধুয়ে নিতে হবে। তারপরে খুব ভালোভাবে একদম শুকনো করে মুছে নিতে হবে। যেহেতু ধাতুর মূর্তি, তাই মূর্তির গায়ে যদি জল লেগে থাকে অনেকক্ষণ, একটা ছোপ ছোপ দাগ হয়ে যায়, সেক্ষেত্রেও মূর্তি দেখতে সুন্দর লাগে না, বা দাগটা পরবর্তীকালে খারাপ হয়ে যায়, ওইটা উঠতে চায় না। তো সেই জন্য মূর্তি স্নানের পরে সুন্দর করে ধুয়ে মুছে নিতে হবে। এই দেখুন আমার রাধাকৃষ্ণকে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি, এবং মুছে নেওয়ার পরে আমি তিল তেল আছে, সেই তিল তেল সামান্য একটুখানি নিয়ে আঙুলের ডগায় একটুখানি মাত্র নিয়ে পুরো মূর্তি দুটোতে ভালোভাবে বুলিয়ে দিয়েছি। তাহলেই আমার মূর্তি দুটো এরকম সুন্দর লাগছে। দেখুন একদম ঝকঝকে হয়ে গেছে। তো সপ্তাহে 1 দিন করে যদি এরকম আপনারা করতে পারেন, তাহলে আপনাদেরও মূর্তি এরকম ঝকঝকে ঝকঝকে থাকবে। যাদের অনেক দিনের পুরনো মূর্তি, সেক্ষেত্রে আমি বলবো, আপনাদের যাদের অনেক দিনের পুরনো মূর্তি, সেই ক্ষেত্রে এই পাউডারটা আপনারা 10 মিনিট মতো লাগিয়ে রেখে দিতে পারেন। দেখবেন 10 মিনিটে ওটা কিন্তু অনেকটা শুকিয়ে যায়। তারপরে আবার হালকা একটু জল দিয়ে সেটা ভালো করে রাব করে তারপরে আপনারা ধুয়ে নিতে পারেন। অনেক পুরনো মূর্তি হলে হয়তো একবারে উঠবে না, সেক্ষেত্রে আপনাদের 2 দিন 3 দিন লেগে যেতে পারে। মানে কন্টিনিউ হয়তো 2 দিন পর পর মূর্তি পরিষ্কার করলেন, বা সপ্তাহে 3 দিন মূর্তি পরিষ্কার করতে লাগলো। আমি যেহেতু প্রতি সপ্তাহে করি, তো সেক্ষেত্রে আমার অসুবিধা হয় না। এবার দেখুন
আমি কিভাবে আমার ঠাকুরকে শৃঙ্গার করাই। তো ধুতি পরালাম, খুব সহজেই এই ধুতিটা পরানো হয়ে যায়, যেহেতু এতে যে টিপ বোতাম আছে সেই টিপ বোতাম দিয়ে তৈরি। তো মাপের ধুতিটা, ওই জন্য টিপ বোতাম দিয়ে জাস্ট টাচ করে দিলেই হয়ে গেল ধুতি পরানো। এরপরে যে উত্তরীয়টা আছে সেটাও আমি আগের থেকেই তৈরি করে রেখেছি শাড়ির প্লিটের মতো ভাঁজ করে, এবং সেগুলো সুতো দিয়ে বা পিন দিয়ে সিকিউর করে সেটা গলায় পরিয়ে দিলে কৃষ্ণের উত্তরীয় পরানোটা খুব সহজেই হয়ে যায়। এবং তারপরে দেখুন এই যে ধুতির এই কোণটা, এইটা প্রথমে খুলে যাচ্ছিল বলে আমি পিন দিয়ে এটাকে একটু টাক করে দিই। তো ধুতি উত্তরীয় শ্রীকৃষ্ণের সাজ খুব সহজেই হয়ে যায়। এবার মালাটা আপনারা চাইলে একটা হাতের উপর দিয়েও দিতে পারেন এবং ভিতর দিয়েও দিতে পারেন। যদি কখনো কোনো মালা বেশি চওড়া হয়, সেক্ষেত্রে যদি ভিতর দিক দিয়ে দুটো সাইডই না যায়, সেক্ষেত্রে এক সাইড একটা হাতের উপরে এবং অপর সাইডটা ভিতরের দিকে রাখতে পারেন। তারপরে দু হাতে দুটো কঙ্গন পরিয়ে নিন। যে কঙ্গনগুলো আমরা কিনে আনি বাজার থেকে, সেগুলো খুব সহজেই পরানো যায়। তারপরে ঠাকুরের বাঁশি এবং চুল, আর এই যে এই দুটো দেখছেন, এই দুটো হচ্ছে ভগবানের পায়ের তোড়া। এগুলো আমি পায়ের তোড়া হিসেবেই কিনেছি গত বছর জন্মাষ্টমীতে। তো আজকে এই পায়ের তোড়াটা আমি ভগবানকে পরাবো না, কারণ ধুতিটা আজকে একটু বড়, ভগবানের পা সেরকমভাবে দেখাও যাবে না, পরাতে অসুবিধা হবে, যে কারণে আজকে আর এই পায়ের তোড়া পরালাম না। এবার আমার রায়কিশোরীকে সাজানোর পালা। ব্লাউজের হাতাটা দেখবেন যেই হাতটা ভগবানের নিচের দিকে থাকে, সেই হাতাটাই আগে ঢুকিয়ে নিতে হবে। আমরা যদি আগে উপরের হাতটা ঢুকাই, নিচের হাতটা তখন অনেকটা দূরে চলে যাবে এবং ঢোকাতে অসুবিধা হবে। আর এইভাবে যে ঘাগরাটা আছে, সেটা যেহেতু আমার সুতো দিয়ে আছে, তো আমি সুতো দিয়ে পিছন দিকটা গিট দিয়ে দিলাম। আপনাদের যদি সুতো বাঁধা না থাকে, আপনারা কোমরের কাছে সেফটি পিন দিয়েও আটকে নিতে পারেন। আর এটা হলো ভগবানের কোমরবন্ধনী। তো কোমরবন্ধনী দিয়েও আপনারা টাইট করে বেঁধে নিতে পারেন, যদি ঘাগরাতে কোনো কিছু আটকাবার ব্যবস্থা না থাকে। এবার রায়কিশোরীর চুড়িটা পরানো। তো চুড়ি আমি পরিয়ে নিচ্ছি খুব সহজেই। তারপরে রায়কিশোরীর মালাটা পরিয়ে দিলাম। রায়কিশোরীর একটা গলার চিক আছে, সেটাও পরাবো। আর এটা হলো আরেকটা রায়কিশোরীর কোমরবন্ধনী। এটা আমি রায়কিশোরী এবং গিরিধারী দুজনকেই কখনো কখনো পরাই। এই দেখুন আমার রায়কে একটু পরিয়ে দেখিয়ে নিলাম। আজকে অন্য কোমরবন্ধনী পরিয়েছি, আর এটা চিক হিসাবে এরকমই একটা দেখলেন আমার গিরিধারীর পায়ের তোড়া হিসাবে ব্যবহার করি আমি, আর এটা আমার রায়ের গলার চিক হিসাবে ব্যবহার করি, যাতে গলাটা খুব সুন্দর লাগে। যেরকম চকার পরলে মনে হয়, সেরকমই এটা রায়ের গলায় আছে। রায়ের এরকম পায়েরও আছে অনেকগুলো আমার এই ধরনের চিক বা পায়ের তোড়া কেনা হয়েছে। আর এবারে চুল পরিয়ে দিলেই হবে। এই চুলটার উপরে আরেকটা চুল আমি দিয়ে দিচ্ছি। তো নিচের চুলটা যেহেতু একটু ফ্লাফি, একটু ফোলা ফোলা মতো, তাই নিচের চুলটা আমি পরে পাল্টে দিয়েছি, পাল্টে অন্য একটা চুল দিয়েছি। আমি কখনো দুটো চুল ব্যবহার করি। এই দেখুন এই পাল্টে এই চুলটা দিয়েছি। এই চুলটা একটু বসা বসা, এবং ওই চুলটা আমার নিচের হাতের তৈরি। দশকর্মার দোকানে এরকম সুতো বা চুলের রিল পাওয়া যায়, যেগুলো ঘরে তৈরি করে নেওয়া যায়। তো নিচের চুলটা আমি নিজের হাতে তৈরি করেছি। ওই চুলটা দিয়ে উপরের যে কেনা চুল, উপরের চুলটা আমি কিনেছিলাম 80 টাকা দিয়ে দশকর্মা দোকান দিয়ে। আর এবারে এই ওড়নার দুটোর দুপাশে কানের দুল, যে কানের রিং আছে, সেই কানের রিংয়ের মধ্যে ভরে ওই হাতের যে ছিদ্রপথ আছে সেটা দিয়ে পার করে দিচ্ছি। দুই হাতেই এবার এইভাবে পার করে দিয়ে তারপরে মাথায় ওড়নাটা দিয়ে দিলেই আমার রায়কিশোরীর সাজ সম্পূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।